গল্পের নায়ক জিওন জাংকুক সবেমাত্র লেখাপড়া শেষ করেছে। বয়স 26 বছর। কোরিয়ার সবচেয়ে নামকরা শিল্পপতি কিম নামজুনের একমাত্র দৌহিত্র জাংকুক। মা কিম সকজিন, বাবা মায়ের আদর্শে বড় হয়ে ওঠা জাংকুক যেমন ভদ্র তেমনি নম্র তার আচার ব্যবহার। পছন্দের জিনিসের মধ্যে ছবি আঁকা আর গান গাওয়া। বন্ধু বান্ধবীও তেমন নেই জাংকুকের, একা থাকতে বেশ পছন্দ করে জাংকুক। এই 26 বছর বয়সে এখনো কোনো মেয়ের দিকে তাকায়নি। তবে তাকায়নি বললে কিছুটা ভুল হবে, কারণ তাকানোর মতো তেমন কোনো মেয়েই এখনো পর্যন্ত জাংকুকের চোখেই পড়েনি। বাবা নামজুন ওরফে RM আর মা কিম সকজিনের ইচ্ছে ছেলে বাবার ব্যবসার হাল ধরবে, বিয়ে করবে, ডজন খানেক নাতি নাতনির মুখ দেখাবে। শেষ বয়সটা নাতি নাতনির সাথে খেলাধুলা করে কাটাতে চান ওনারা। কিন্তু জাংকুক যেন বাবা মায়ের ইচ্ছে, এই স্বপ্নটাকে পূরণ করতে একটু নারাজ। জাংকুকের ইচ্ছে সবেমাত্র লেখাপড়া শেষ করেছে, কাটুক না কয়েকটা বছর, তারপর না হয় বিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ভাববে। তবে জাংকুকের এমন ইচ্ছেতে বাবা মায়ের তেমন কোনো আপত্তি নেই, কারণ তারা তাদের ছেলেকে যে ভীষণ ভালোবাসে। আর তাই ছেলের ইচ্ছের মূল্য তাদের কাছে মহামূল্যবান। যেহেতু জাংকুকের কোনো পছন্দের মেয়ে নেই, তাই জাংকুকের মা ভেবেই রেখেছেন তার বান্ধবী কিম রোজের মেয়ে সুহির সাথেই জাংকুকের বিয়ে দেবে। তাতে RM'েরও তেমন কোনো আপত্তি নেই, কারণ সুহি মেয়েটাও বেশ ভালো নম্র ভদ্র মেয়ে। জাংকুকের সাথে লেখাপড়া শেষ করে একটা বড় কোম্পানিতে চাকরি করছে। যেহেতু জাংকুকের মা আর সুহির মা বান্ধবী, তাই জাংকুক আর সুহি একই সাথে লেখাপড়া শেষ করেছে। সেই হিসেবে জাংকুক আর সুহির সাথেও ভালো বন্ধুত্ববোধ সম্পর্ক আছে। জাংকুক সুহিকে ভালো মেয়ে হিসেবেই জানে, তাই বিয়ের ব্যাপারে তেমন কোনো আপত্তিও জাংকুকের মাঝেও নেই, কারণ জাংকুক জানে তার বাবা মা সব সময় তার জন্য বেস্টটাই চয়েস করে। এত বড় শিল্পপতি হওয়ার পরেও RM'ের মাঝে জিনের মাঝে কোনো অহংকার নেই। তার সব সময় জাংকুককে বলে যদি কখনো জাংকুকের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, তাহলে তারা জাংকুকের পছন্দ করা মেয়েকেই জাংকুকের বউ করে নিয়ে আসবে। মেয়ের বাবার টাকা পয়সা না থাকলেও তাদের আপত্তি থাকবে না, তবে তাদের একটাই লক্ষ্য, তাদের ছেলেটা যাতে সুখী হতে পারে বিয়ের পর। ভার্সিটি লাইফে জাংকুকের বন্ধু বলতে একটা গ্রুপে তারা 7 জন ছিল। তবে 7 জনের মাঝে সুগা নামের একটা ছেলের সাথে জাংকুকের ঘনিষ্ঠতা ছিল ভাইয়ের মতো। জাংকুক আর সুগা দুজন সবসময় একই সাথেই থাকতো। সুগা একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সুগার বাড়ি কোরিয়ার ছোট্ট একটা গ্রাম দেগুতে। সুগাও একটা মেয়েকে ভালোবাসে, নাম পার্ক জিমিন, বাড়ি ভুসানে। ওদের বিয়েও ঠিক হয়ে আছে। তবে সুগার বিয়ে করতে আরো কিছুদিন সময় লাগবে, কারণ সুগার একটা ছোট বোন আছে, নাম কিম তেহিয়ংতে। দেখতে যেমন মিষ্টি তেমনই শান্ত ভদ্র সুন্দর একটি মেয়ে। অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রীতেই 2 ভাই বোন আর বাবা মাকে নিয়ে সুগার ছোট্ট সংসার। সুগার বাবা যেই হোক পেশায় একজন স্কুল শিক্ষক, মা কিম জিসু। তাই ভার্সিটিতে পড়া অবস্থায় একটা ছেলের সাথে সম্পর্ক তৈরি হয়, পরে সেটা বিয়ে পর্যন্ত এগিয়ে যায়। তবে সুগার বোনকে এখনো পর্যন্ত সুগার বন্ধু মহলের কাউকেই দেখায়নি, এমনকি জাংকুককেও না। তো তার বিয়ে ঠিক হয়ে যায়। সুগা তার সকল বন্ধুকে বোনের বিয়েতে যাওয়ার জন্য বলে। সবাই যেতে রাজি হলেও জাংকুক ছিল একটু নারাজ, কারণ জাংকুক কখনোই সিউল শহরের বাহিরে কোনো গ্রামে যায়নি। তাই জাংকুকের কাছে ব্যাপারটা খুবই আনইজি মনে হচ্ছিল। কিন্তু সুগার কথা ভেবে, সুগা কষ্ট পাবে ভেবে জাংকুকও যেতে রাজি হয় অবশেষে। আজকেই সেই দিনটা, আজকেই জাংকুক সহ বাকিরা মিলে দেগু গ্রামে যাবে। দেগুতে যেতে ট্রেনে করে যেতে হয়, তাই সবাই ট্রেনের টিকিট কেটে ট্রেনে উঠে পড়ে। ট্রেনও ছেড়ে দেয়, ট্রেন চলতে থাকে তার আপন গতিতে। ট্রেন চলার প্রায় 10 মিনিট পর একটা মেয়ে হঠাৎ করে জাংকুকের সামনে এসে বলে, এক্সকিউজ মি মিস্টার,
আমি কি আপনার পাশে জানালার পাশে সিটে বসতে পারি, যদি আপনার কোনো অসুবিধা না থাকে? আসলে আমার সিটটায় বসে আমি কমফোর্ট ফিল করছি না, কারণ আমার পাশের সিটের ওই ভদ্রলোকটা কিছুক্ষণ পরপর আমার কাঁধে মাথা রাখা ট্রাই করছে আর স্মোক করছে। তাই আমি খুবই বিরক্ত হচ্ছি। আর আশেপাশে তাকিয়ে দেখলাম তেমন কোনো সিটও ফাঁকা নেই, শুধু আপনারটা ছাড়া। তাই বলছিলাম যে আপনার কোনো আপত্তি বা অসুবিধা না থাকলে। তো একদমই কথাগুলো বলেই গেল, আর জাঙ্কুক অবাক করা চাহনিতে চেয়ে থাকলো তের দিকে। মুখ ফুটে কিছু বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে জাঙ্কুক, কারণ তের মায়া ভরা মুখের পানে চেয়ে থেকে জাঙ্কুক যেন অন্য এক জগতে হারিয়ে গিয়েছে। জাঙ্কুককে এভাবে তাকিয়ে থাকতে দেখে তে নিজেও কিছুটা অস্বস্তিতে পড়ে গেল। পরে নিজেকে সামলে নেয় কোনোভাবে, আবার জাঙ্কুককে বলে, এক্সকিউজ মি মিস্টার, আপনি কি শুনতে পাচ্ছেন? বলেই তে তার হাতে থাকা কলমটা দিয়ে জাঙ্কুকের গায়ে একটা খোঁচা দেয়। ব্যাস, জাঙ্কুকের ঘোর কাটে। এক্সকিউজ মি ম্যাম, আপনি কি আমাকে কিছু বলেছিলেন? জাঙ্কুকের কথাতে একটু অবাক হয়। পুনরায় আবারও সম্পূর্ণ কথাগুলো রিপিট করলো জাঙ্কুককে। সবটা শুনে জাঙ্কুক তখন সাথে সাথেই বলল, নো নো, আই হ্যাভ নো প্রবলেম, প্লিজ সিট। বলে জাঙ্কুক নিজের জায়গা থেকে সরে গিয়ে তেকে বসতে জায়গা দিয়ে দেয়। তেও তার ব্যাগপত্র নিয়ে বসে পড়ে জানালার পাশের সিটে। আর জাঙ্কুক পাশে দাঁড়িয়ে থাকে, যদিও সিটটাতে দুজনের বসার কথা। জাঙ্কুক একটু ভদ্রতা বজায় রেখে দাঁড়িয়ে থাকলো, বসলো না, পাছে যদি তেই আবার জাঙ্কুককে ভুল বুঝে। তাই पग पग डोलो रे हो। তাই বসে বসে একটা বই পড়ছে, চোখে চশমা। জাঙ্কুক পাশে দাঁড়িয়ে আর চোখে থেকে দেখে যাচ্ছে, সরাসরি তাকালো না। আসলে তখন ট্রেনের টিকিট কাটার সময় জাঙ্কুক সহ আরো বাকি 5 জনের টিকিট কাটার সময় ওদের বসার সিট একসাথে পড়েনি। 5টা সিট একসাথে পেল, বাকি একটা কোনোভাবে মিলাতে পারছিল না। তখন জাঙ্কুক নিজেই বলেছে সে একা একাই বসে যাবে, কোনো অসুবিধা হবে না তার। সবাই একটু মন খারাপ করলেও পরে জাঙ্কুক সবাইকে আশ্বস্ত দিল। তাই জাঙ্কুক একাই 2 জন বসতে পারে এমন একটা সিটের টিকিট কেটে নিয়েছিল। জাঙ্কুক তার সিটে বসে গিটারে টুকটাক শব্দ করছিল। ঠিক তখনই তে আসে জাঙ্কুকের সামনে। ব্যাস, বাকিটা তো দেখতেই পারছো। জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে তেকে তার মনের ক্যানভাসে অঙ্কিত করে ফেললো। জাঙ্কুক ভাবছে, বাহ, কোরিয়াতে যে এত সুন্দর একটা মেয়ে আছে সেটা তো আমি জানতামই না। এই মেয়েটাকে না দেখলে হরিণের ন্যায় মায়া ভরা চোখ দুটো, লিপস্টিক নেই, তবুও গোলাপ রাঙা ঠোঁট, চেহারায় আলাদা একটা নেশা লেগে আছে, সেটা যে আমাকে বেশ টানছে। ইস, চোখে চোখ রেখে যদি মেয়েটাকে দেখতে পারতাম, তাহলে OMG, আমি এসব কি ভাবছি? ছি জাঙ্কুক, তুই এতটা ক্যারেক্টারলেস হইলি কেমনে? হ্যাঁ, কবে থেকে হইলি শুনি? একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইতে এসেছে বলে ওকে নিয়ে এসব চিন্তা ভাবনা করবি? ইটস নট ফেয়ার জাঙ্কুক। ভেবেই জাঙ্কুক মনে মনে হেসে ফেলল। তবে একটা কথা তো মানতে হবে, জাঙ্কুকের যে সেটাই হয়েছে যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। ওই যে বলে না, এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড অল। জাঙ্কুক তার ভাবনায় বিভোর। তবে জাঙ্কুকের ভাবনার মাঝে তাই জাঙ্কুককে আবারও বলে ওঠে, আরে আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি বসলে আমার কোনো অসুবিধা বা সমস্যা হবে না, কারণ আপনি যে বাকিদের মতো না সেটা আপনাকে দেখে বুঝতে পেরেছিলাম আমি। তাই আপনি বসতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। তের কথা শুনে জাঙ্কুক তের পাশে বসে পড়ল। দুজনের মাঝে পিনপতন নীরবতা। জাঙ্কুক পুরো রোবটের মতো বসে থাকলো, একটুও নড়াচড়া করছে না। আর এটা দেখে তে বুঝতে পেরে মনে মনে ভীষণ হাসলো। ছেলেটা তো বেশ ভদ্র, আমার শরীরের সাথে ওর শরীর স্পর্শ করবে দেখে
পুরো রোবটের মতো কিভাবে বসে আছে দেখো। কথাগুলো ভেবে তে তখন জাংকুককে বলে, এক্সকিউজ মি, আপনি ইজি হয়ে বসুন, বললাম তো আমার কোনো সমস্যা হবে না। আপনি যেভাবে রোবটের মতো বসে আছেন তাতে তো আপনার মাজা পরে ব্যথা করবে, পরে দেখা যাবে বাড়িতে গিয়ে আপনি আমাকে বকা দিতে থাকবেন যে আমার কারণে আপনার মাজা ব্যথা করছে। বলেই তে হেসে দিল। জাংকুক এক দৃষ্টিতে সেই হাসির দিকে তাকিয়ে রইল। পরে জাংকুক ইজি হয়ে বসলো। আসলেই এভাবে বসতে বসতে জাংকুকের মাজায় ব্যথা অনুভব হচ্ছিল এতক্ষণ। এখন ঠিক আছে। তাই হাসি থামিয়ে আবারও বলল, বাই দ্য ওয়ে, আমাদের যেতে এখনো 1 ঘন্টা সময় লাগবে, তাই আসুন পরিচয় হয়ে নেই দুজনে, তাতে অন্তত কথা বলতে বলতে যাওয়া যাবে। বলেই তা জাংকুকের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আমার নাম কিম তেহিয়ং তে, অনার্স ফাইনাল ইয়ার, সিউল ইউনিভার্সিটি। জাংকুক কিছুটা অবাক হলো, কারণ সিউল ইউনিভার্সিটিতে তো জাংকুক ওর লেখাপড়া শেষ করেছে। তাই এখনো তার হাত বাড়িয়ে আছে দেখে জাংকুক এবার নিজের হাতটা তের দিকে এগিয়ে দিয়ে হ্যান্ডশেক করে বলল, আমার নাম জাংকুক, জিয়ন জাংকুক, লেখাপড়া শেষ করেছি। ও তাই, আপনি কি এখন আপনার বাড়ি যাচ্ছেন? না না, আমার একটা ক্লোজ ফ্রেন্ডের বোনের বিয়েতে ইনভাইট করেছে, তাই সেখানেই যাচ্ছি। ও আচ্ছা, তা ওনার বাড়ি কোথায়, মানে ওনার কোন গ্রাম? দেগুতে। দেগু? দেগু তো আমারও বাড়ি। যাক ভালোই হলো, আমাদের রাস্তা তাহলে একই জায়গায়। তো আপনার ওই বন্ধুর নাম কি, যার বোনের বিয়েতে যাচ্ছেন? জি, ওর নাম মিনসুগা। সুগা নামটা শুনে তার মুখ থেকে হাসিটা হারিয়ে গেল। জাংকুক কিছুই বুঝতে পারছিল না হঠাৎ করে মেয়েটির কি হয়েছে। তো আপনার সে বন্ধুর বোনের নাম অথবা ছবি দেখেছেন কখনো? না, দেখিনি। আর দেখে বা কি করবো বলুন, বন্ধুর ছোট বোন মানে তো আমারও ছোট বোন, তাই না? তাই দেখতে ইচ্ছে হয়নি কখনো। তবে এখন গেলে তো অবশ্যই তাকে দেখতে পাবো। তবে সুগার মুখ থেকে শুনেছি ওর ছোট বোন নাকি দেখতে পুরো পরীদের মতো, তাই হয়তো আমাদের কখনোই ওর বোনের ছবি দেখায়নি। তবে আমি বাদে আমাদের আর বাকি বন্ধু সবাই মিলে সুগাকে অনেকবার বলেছিল ওর বোনের ছবি দেখাতে, কিন্তু সুগা দেখায়নি। যদি কোনো বন্ধুর ওর বোনের দিকে অন্যরকম দৃষ্টি হয়ে যায় সেই ভয়ে। ও, শুনেছি মেয়েটা নাকি একটা ছেলেকে ভালোবাসে, সেই ছেলেটার সাথে তার বিয়ে। জাংকুক নিজে নিজে কথাগুলো বলতে থাকে, তবে তে চুপচাপ সবগুলো কথা শুনে যায়, কিন্তু কিছুই বলল না। এক সময় জাংকুকও চুপ হয়ে যায়। অবশেষে তারা দেগু রেল স্টেশনে এসে পৌঁছায়। ট্রেন থেকে সবাই নেমে যায়, সাথে জাংকুক আর তেও। ট্রেন থেকে নামার পর স্টেশনের সবাই সুগাকে দেখতে পেল, কারণ সুগা সবাইকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। সুগা জাংকুককে দেখলো, জাংকুক আর তে একসাথে বের হয়েছে। সুগা দৌড়ে যায় জাংকুকের কাছে আর গিয়ে জাংকুককে জড়িয়ে ধরে। তে দাঁড়িয়েছিল, সাথে আরো 5 জন। সুগা জাংকুককে ছেড়ে দিয়ে বাকি সবার সাথে কোলাকুলি করে, পরে তের দিকে তাকায়। জাংকুক এতক্ষণ খেয়ালই করলো না তেও যে ওইখানে দাঁড়িয়ে আছে। সুগা তের কাছে গিয়ে তের মাথায় একটা টোকা দিয়ে বলে, কি রে ছুটকি, কেমন আছিস? দেখতে দেখতে কতটা বড় হয়ে গেছিস, আর 2 দিন পরে তো চলে যাবে শ্বশুর বাড়ি। কি যে বলো না ভাইয়া, সবার সামনে আমার বুঝি লজ্জা লাগে না? তের কথায় সুগা তখন আশেপাশে তাকিয়ে দেখলো জাংকুক সহ বাকিরা ওদের দিকে তাকিয়ে আছে। সবার চোখে অবাকতা বিরাজমান। সবার মনে একটাই প্রশ্ন, সুগার বোন এত সুন্দর কেন? তবে সবার থেকে জাংকুকের অবাকতার দৃষ্টি ছিল আকাশ থেকে মাটিতে পড়ার মতো। জাংকুক ভাবছে, তার মানে এই সুগার বোন? ছি ছি, আমি না জেনে মনে মনে দেখে নিয়ে কত কিছু ভেবে ফেলেছি, কিন্তু আমি একটা ব্যাপার বুঝতে পারছি না। তেই আর আমি একসাথে এতটা পথ এলাম, আমি সুগার ব্যাপারেও কথা বলেছিলাম, কিন্তু কিন্তু তেই আমাকে তো একটা বারের জন্য বললো না যে ওই নিজেই সুগার সে ছোট্ট বোন। স্ট্রেঞ্জ। জাংকুক আর কিছুই ভাবতে পারলো না। সুগা তখন সবার সাথে তেকে পরিচয় করিয়ে দিয়ে জাংকুককে বলে,
জাঙ্কুক, ও হলো আমার ছোট বোন কিম তেই। হাই, নাইস টু মিট ইউ তেই। আর তেই, ওর নামই জাঙ্কুক, যার কথা আমি সব সময় তোকে বলতাম। আসসালামু আলাইকুম বলেই তেই মুখটা নিচু করে ফেলে। তেই ভাবছে, ট্রেনে যখন ওনার সাথে আমার কথা হয়েছিল, ওনার মুখ থেকে ভাইয়ার নাম শুনে আর ওনার নাম শুনেই আমি ওনাকে চিনতে পেরেছিলাম, কিন্তু তখন তখন ওনাকে আমার পরিচয়টা কেন যেন বলতে ইচ্ছে হলো না। সেটা কেন তাও জানি না। ছেলেটা হয়তো মনে মনে আমাকে খারাপ ভাবছে। तू दाई मैं तेरी बाएं तू हरुत में हवाएं তো চলো সবাই বাড়ি যাই। সবাই মিলে বাড়িতে চলে গেল, সুগাদের বাড়িতে। রাত তখন 10টা। রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ে। সারা রাস্তা জার্নি করায় সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুম নেই জাঙ্কুকের চোখে। জাঙ্কুক হাতে গিটারটা নিয়ে চলে যায় তেদের বাড়ির ছাদে। ছাদের এক কোণে একটা পাতানো চেয়ারে জাঙ্কুক একা একা বসে আছে, আর মাঝে মধ্যে গিটারের টুংটাং শব্দ করছে। আকাশে আজ থালার মতো চাঁদ। চাঁদের রূপালি আলোয় চারপাশের পরিবেশটা কেমন নির্ঝর, অন্যরকম একটা সৌন্দর্য ফুটিয়ে রেখেছে। জাঙ্কুক মনে মনে আজকের দিনটায় ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার আওড়াতে থাকে, বিশেষ করে তের কথা। তেকে দেখার পর জাঙ্কুকের মনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে নিমিষেই। তেকে প্রথম দেখার পর জাঙ্কুকের মনে যে ভালো লাগার সৃষ্টি হয়েছে, সেটা জাঙ্কুক হাজারবার চেষ্টা করেও দূরে সরাতে পারছে না। বারবার জাঙ্কুকের মনে হয় জাঙ্কুক যেন তেকে ছাড়া থাকতে পারবে না। তের কথা মনে আসতে জাঙ্কুক নিজে নিজেই গুনগুন করে বলতে থাকে, আমি কখনোই ভাবিনি আমার জীবনেও হঠাৎ কোনো মেয়ের আগমন ঠিক এইভাবে ঘটবে। দেখে দেখে আমি যে এখন মন বিরহের অনলে পড়ছি, এখন চাইলেও যে অনল নিভাতে পারছি না। অথচ আমার এই অনলের আগুন বৃথাই জ্বলছে। হয়তো যদি তের আসল পরিচয়টা না জানতাম, তাহলে হয়তো ওকে হারানোর ভয়টা মনের মাঝে জাগতো না। কিন্তু এখন যে তেকে দেখার পর আবার হারিয়ে ফেলার ভয়টা যে মনে জেগে গেছে, এখন আমি যে চাইলেও কিছুই করতে পারছি না, কারণ আমি যে তেকে কখনোই পাবো না। আচ্ছা, আমার এই মন মহাবিষ্টের কারণটা কি তাহলে আমি তেকে ভালোবেসে ফেলেছি? সেটাকে কি ভালোবাসা বলে, যাকে বলে প্রথম দেখায় ভালোবাসার শুরু? আমার জীবনেও কি অবশেষে প্রেমের আগমন ঘটেছে? ঘটেই বা লাভ কি হলো? যাকে দেখার পর প্রেমে পড়ে হাবুডুবু খাচ্ছি, তাকেই আবার অন্যের বউ হয়ে চলে যাওয়ার দেখার জন্য তার বাড়িতে অতিথি হয়ে এসেছি। আমার জীবনে প্রথম প্রেমের আগমনটা যে এমন হবে সেটা আমি কখনোই ভাবিনি। জাঙ্কুক তখন গিটারের টুংটাং শব্দ তুলে একটা গান গাইলো। জাঙ্কুকের গানের মাঝেই হঠাৎ এসে হাজির হলো ছাদে। জাঙ্কুকের পেছনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ গান শুনছিল তেই। জাঙ্কুক গানটা শেষ করে যে না ঘাড় ফিরাতে যাবে, তখনই তেকে দেখে জাঙ্কুক ভয় পেয়ে যায়। তবে তেকে সেটা বুঝতে দিল না। যদি তে বুঝতে পারে তাহলে জাঙ্কুককে নিয়ে হাসতে পারে, এটাই ভেবে জাঙ্কুক স্বাভাবিকভাবেই বলল, আরে তেই, আপনি যে কখন এলেন? মাত্রই এলাম। তবে বলতেই হবে আপনার গানের গলা অনেক সুন্দর। থ্যাংক ইউ। বসতে পারি? জি অবশ্যই, বসুন না। তে জাঙ্কুকের পাশে চেয়ারে বসে। দুজনের মাঝে নীরবতা বিরাজমান। তবে নীরবতা ভেঙে তে জাঙ্কুককে প্রশ্ন করে, আচ্ছা মিস্টার জাঙ্কুক, সরি জাঙ্কুক, আচ্ছা মিস্টার জাঙ্কুক, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না, সেই সৌভাগ্য এখনো হয়নি আমার। কি বলছেন কি আপনি? আপনার মতো এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, অথচ কোনো গার্লফ্রেন্ড নেই। ব্যাপারটা কেমন যেন হয়ে গেল না? সুন্দর হলে কি সবার গার্লফ্রেন্ড থাকতে হবে ম্যাম? তা ঠিক, তবে
কখনো কি কোনো মেয়েকে পছন্দ হয়নি আপনার? তের এই কথায় জাঙ্কুক তের দিকে একবার তাকালো। চাঁদের আলোয় তেকে পুরো হুড়পুরির মতো লাগছে। তের এই রূপ সৌন্দর্য যেন চাঁদের আলোকেও হার মানাবে। জাঙ্কুক তখন তের দিক থেকে চোখ সরিয়ে চাঁদের আলোর দিকে তাকিয়ে বলে, আমি যে আপনার প্রেমে পড়ে গেছি তেই। কিছু বললেন? হয়েছিল, পছন্দ হয়েছিল। তবে এমন একজনকে পছন্দ হয়েছে যাকে সারা জীবন চেষ্টা করে তো দূরের কথা, প্রথম দেখাতেই সেই মায়াবতীর প্রেমে পড়ার সেই প্রেম নিমিষেই কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে শেষ হয়ে গেল। জাঙ্কুকের কথাতে একটু অবাক হওয়া ভঙ্গিতে বলে, ঠিক বুঝলাম না। আমার প্রথম প্রেমে পড়া মায়াবতীর যে বিয়ে হয়ে যাবে আর মাত্র কয়েক ঘন্টা পর, মনের কথা মনে রয়ে গেল, প্রকাশ করার সেই সুযোগটাও পেলাম না। জাঙ্কুকের কথাটা তেই যেন কোনো কিছু আঁচ করতে পারলো। তে তখন কথাটা অন্যদিকে ফিরিয়ে বলল, জানেন, মানুষের মন এমন একটা জিনিস, না জেনে অনেক ভুল সময় ভুল জিনিসের প্রতি মুহূর্তে মোহ তৈরি হয়ে যায়। হয়তো আপনার মনটাও সেই একই ভুলে ভূষিত হয়েছে। ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে সে ভুল করতে বাধা কিসের? আপনি খুব গুছিয়ে কথা বলতে পারেন। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাকে। করুন। আপনি তখন কেন বললেন না আপনি যে সুগার ছোট বোন? এমনি, কোনো কারণ ছিল না। তবে কেন যেন বলতে ইচ্ছে হলো না তখন। কেন? তখন পরিচয় দিলে বুঝি কথা বলতেন না? না না, ঠিক সেটা না। হয়তো তখন পরিচয়টা জানতে পারলে ভালো হতো, কিন্তু এখন তো জানলেন। সেটাই। আচ্ছা, আপনার উডবি হাজবেন্ডের ব্যাপারে তো কিছুই জানা হলো না। তো জেন্টলম্যানের নাম কি? ওর নাম শুভ, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। খুব ভালোবাসেন ওনাকে, তাই না? তা তো বাসি। তবে বলতেই হবে শুভ সাহেবের ভাগ্যটা বেশ, আপনার মতো এমন একজন জীবনসঙ্গী হিসেবে পাবে বলে। না না, আমি অতটাও ভালো নেই। আপনি একটু বেশিই বলে ফেলেছেন। বিনিময়ে জাঙ্কুক শুধু হাসলো। জাঙ্কুক তখন মনে মনে ভাবে, এই রাতটা যদি কখনোই শেষ না হতো তাহলে সৃষ্টিকর্তার কাছে জীবনে আর কিছুই চাওয়ার থাকতো না। রাত পোহালেই তো তের সাথে অন্য কারো বিয়ে হয়ে যাবে। তখন তো আর তের সাথে কথা বলা, দেখতে পারা আর হবে না। আচ্ছা, আমি যদি তেকে বলি আমি তেকে ভালোবেসে ফেলেছি, তাহলে এর উত্তরটা কি হবে তের কাছ থেকে? হয়তো গালে একটা থাপ্পড়, না হয় বেশ গালাগাল। ভেবে জাঙ্কুক মৃদু হাসলো। দুজন মিলে আরো বেশ কিছুক্ষণ বসে কথা বলল। বিয়ে, তবে কোনো অনুষ্ঠান করে নয়, ঘরোয়াভাবে বিয়ের কাজটা সম্পূর্ণ করা হবে। তের বিয়েতে জিমিনও এসেছে। জিমিনকে দেখে সুগা বেশ ফুরফুরে মেজাজে আছে। জিমিন থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিল। লাল টুকটুকে একটা বেনারসি পরিয়ে হালকা করে সাজিয়ে দিল তেকে। তে বসে আছে নিচের রুমে, সাথে জিমিনও। এদিকে জাঙ্কুকের দায়িত্ব হলো বর কনের ছবি তোলা। যেহেতু এখনো বর আসেনি, তার জাঙ্কুকের মনে হলো বর আসার আগে তের একান্ত কিছু ছবি তুলে নিতে। হয়তো এই ছবিগুলোই জাঙ্কুক তার কাছে তের শেষ স্মৃতি হিসেবে রেখে দেবে। তাই জাঙ্কুক তার রুমের সামনে এসে বলে, এক্সকিউজ মি ম্যাম, আসতে পারি? জিমিন আগে থেকেই জাঙ্কুককে চিনত, তাই জিমিন জাঙ্কুককে বলে, আরে জাঙ্কুক ভাই, আজে আসুন, ভিতরে আসুন। আপনার অনুমতি নিতে হবে নাকি ভিতরে আসতে? জাঙ্কুক রুমের ভিতরে আসতে আসতে বলে, বিনা অনুমতিতে আসাটা কি ভালো দেখাবে? এখানে দুইটা তাজা গোলাপ ফুল ফুটে আছে। মৌমাছি হয়ে বিনা অনুমতিতে
বাগানে প্রবেশ করাটা বড্ড বেমানান বলে জাঙ্কুক তেকে একটা চোখ টিপ দিল। আর এতে যেন তার ভিতরটা মোচড় দিয়ে উঠল। আসলে জাঙ্কুককে দেখে তে তখন জাঙ্কুকের দিকে তাকিয়েছিল। জাঙ্কুকের চোখ টিপ মারাতেই তে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। বাহ, তা মৌমাছি হয়ে লাভটা কি হলো? কোনো ফুলের মধু খাওয়ার সৌভাগ্য তো এখনো হলো না। তবে যে গোলাপের মধু আপনার জন্য অপেক্ষা করছে সেই গোলাপটা অনেক সৌভাগ্যবান হবে এমন মৌমাছির স্পর্শ পেয়ে। জিমিনের কথায় জাঙ্কুক তের দিকে তাকিয়ে হালকা হেসে বলে, তাই নাকি? তবে আমার পছন্দের গোলাপের মধুটা যে আমার ভাগ্যের হলো না, অন্য মৌমাছির অংশ হয়ে গেছে যে সে। কথাটা বলতে তে জাঙ্কুকের দিকে চোখ তুলে তাকালো। তে হয়তো বুঝতে পেরেছে জাঙ্কুকের কথার মানেটা। জাঙ্কুকের কথা না বাড়িয়ে তে বেশ অনেকগুলো ছবি তুলে নেয় তার ক্যামেরার ফ্রেমে। তাই বউ সেজে বসে আছে। হঠাৎ করে এটার ফোনে একটা মেসেজ আসে। তে মেসেজটা পড়ে স্থির হয়ে বসে রইল। কিছুক্ষণ পর জিমিন আসে তের কাছে। জিমিন দেখলো তেই দুই হাঁটু গুজে হাঁটুর উপর মাথা ভর দিয়ে বসে আছে। চোখের কোণে জমে আছে বিন্দু জল। জিমিন আস্তে করে তের পাশে গিয়ে তের মাথায় হাত রাখতেই তে জিমিনকে জড়িয়ে ধরে। তবে কোনো কান্না করলো না। জিমিনও থেকে জড়িয়ে ধরে আছে। এদিকে দরজার আড়াল থেকে সবটাই দেখলো জাঙ্কুক। আসলে তার ফোনে তখন সুহু এসএমএস দিয়েছিল। বলেছে তার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়, কারণ সুহু জিউন নামের একটা মেয়েকে ভালোবাসে। এতদিন তার সাথে যে সম্পর্কটা ছিল সেটা শুধুমাত্র বন্ধুত্বের মতোই ছিল সুহুর কাছে, এর বেশি কিছু নয়। তাই সুহু তাকে বিয়ে করতে পারবে না বলে দিয়েছে। এই একটা এসএমএস পুরো বিয়ে বাড়িটাকে করে দিয়েছে নীরব নিস্তব্ধ। তাই মনে তখন হাজারো প্রশ্ন এসে ঘেরা হয়। যদি প্রেমের সম্পর্ক নাই ছিল তাহলে এত এত প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করা পর্যন্ত কেন টেনে আনলো? কিন্তু এই প্রশ্নগুলো করার মানুষটাই যে নেই। পুরো বাড়িতে কারো মুখে টু শব্দটি পর্যন্ত নেই। সবাই যার যার মতো করে বসে আছে। দেখে জিমিন আঁকড়ে ধরে বসে আছে। মেয়েটা বড় একটা ধোকা খেলো। সুগা বাড়ির ছাদে গিয়ে সিগারেট ফুঁকছে একটার পর একটা। কি মুখ নিয়ে বোনের সামনে যাবে, কি বলে বোনটাকে সান্ত্বনা দেবে, এগুলোই ভাবছে। এদিকে জাঙ্কুক নিজেই কি করবে বুঝতে পারছে না। জাঙ্কুক সহ বাকি 5 জন মিলে বসে আছে। এদিকে কাজে চলে এসেছে, কিন্তু বিয়ে পড়ানোর বর্জে এলো না। জাঙ্কুক তখন একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। জাঙ্কুক তখন বলে ওঠে, এই বিয়ে হবে আজ, এইখানে, এই মুহূর্তে। জাঙ্কুকের কথা শুনে বাকিরা অবাক হয়ে যায়। কি বলছে জাঙ্কুক? যেখানে বরই আসেনি সেখানে কি করে বিয়ে হবে? জাঙ্কুক তখন দৌড়ে ছাদে চলে যায়। দেখে সুগা ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে একটার পর একটা। জাঙ্কুক নিজের মনে সাহস জুগিয়ে সুগার কাছে গেল আর বলল, সুগা, আজ 5 বছর আমাকে তুই চিনিস। আমি কেমন ছেলে সেটাও তুই জানিস। আমার পরিবার সম্পর্কেও তোর ধারণা আছে। আমার বাবা মা কেমন সেটাও তুই জানিস। সুগা জাঙ্কুকের এমন কথা আর কিছুই বুঝতে পারছে না। জাঙ্কুক, হঠাৎ তুই এসব বলছিস কেন? তোকে আমি খুব ভালো করে চিনি, এমনকি তোর থেকেও বেশি। তাই আলাদা করে তোকে বলতে হবে না তুই কেমন ছেলে। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তুই হঠাৎ নিজের সম্পর্কে এসব বলছিস কেন? সুগা, আমি আসলে বল। সুগা, আমি আসলে তাকে বিয়ে করতে চাই বলে জাঙ্কুক মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। সুগা জাঙ্কুকের কথা শুনে কিছুটা হতভম্ব হয়ে যায়। জাঙ্কুক, তুই যা বলছিস সেটা কি আদৌ সম্ভব? তেই আমার বোন ঠিকই, কিন্তু তের এখন মনের যে অবস্থা, আর এখন এই মুহূর্তে আমি ওর কাছে গিয়ে
এমন একটা কথা বলবো কেমন করে, আর তে রাজি হবে কি না সেটাও আমি জানি না। আর তাছাড়া সুগা, আমি তোর সাথে কথা বলতে চাই। মানে মানে আমি তোর সাথে এই ব্যাপারে একটা কথা বলতে চাই। তে যদি বিয়েতে রাজি হয়, যদি বিয়েতে হ্যাঁ বলে, তাহলে তুই আমাকে কথা দে তুই বিয়ের ব্যবস্থা করবি। আর যদি তে রাজি না হয় তাহলে আমি আজ এই মুহূর্তে এইখান থেকে চলে যাব। সুগা জাঙ্কুকের কথা শুনে আর কিছুই বলতে পারলো না। সুগা তখন জাঙ্কুককে নিয়ে তের রুমে যায়, দেখে জিমিন তেকে জড়িয়ে ধরে বসে আছে, মেয়েটার মুখটা মলিন। সুগা তখন জিমিনকে বলে, জিমিন আমার সাথে এসো। জিমিন সুগার কথা শুনে তেকে ছেড়ে উঠে আসে। তে তখনও বসে আছে আগের মতোই। সুগা আর জিমিন চলে যাওয়ার পর জাঙ্কুক রুমের দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করার শব্দে তে এবার মাথা তুলে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক একটা চেয়ার টেনে তের মুখামুখি এসে বসলো। তে এখনো জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে, দৃষ্টিতে নির্বাকতা। জাঙ্কুক কিছুক্ষণ চুপ করে থাকলো, পরে জাঙ্কুক তের দিকে তাকিয়ে বলল, মিস তেই, আমি জানি না আপনি আমার বলা এই মুহূর্তের কথাগুলো শুনে আপনার মনের অভিভূতি কি হবে। হয়তো আমার কথা শুনে আপনি আমাকে থাপ্পড়ও দিতে পারেন, তবে তাতে আমার কোনো আপত্তি থাকবে না। তাই আমার কথাগুলো সম্পূর্ণ শোনার পর না হয় আপনার রিয়েকশনটা দিবেন। তেই জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুক তখন আমতা আমতা করে বলল, তেই, আপনার যদি আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আহ, তাহলে উম, তাহলে আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি জানি আমি জানি আপনি এখন হয়তো আমাকে এটাই বলবেন যে আপনার বিয়ে ভেঙে গেছে বলেই আমি আপনার প্রতি দয়া সহানুভূতি দেখাচ্ছি। অবশ্য আপনার এমনটা ভাবাটা আপনার অপরাধ না। আপনার জায়গায় আমি থাকলে আমিও এমনটাই ভাবতাম। তবে সবচেয়ে বড় কথা হলো, মানুষের জীবনটা এমন একটা গণ্ডিতে আবদ্ধ থাকে যেখানে সঠিক সময়ে সঠিক মানুষের আগমনটা সঠিক সময় হয় না। এতে করে এতে করে আমরা সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে থাকি। তাই আমি রাজি। জি, আমি আপনাকে বিয়ে করতে রাজি। আপনি ভেবে বলছেন তো মিস্তেই? কেন? না, মানে ভাইয়াকে বিয়ের ব্যবস্থা করতে বলুন। অবশেষে জাঙ্কুক আর তের বিয়েটা সম্পূর্ণ হয়ে যায়। তবে এই বিয়েটা নিয়ে জাঙ্কুক যতটা চিন্তিত ছিল তার চেয়ে অনেক হতবাক হলো তের বিয়েতে এক কথায় রাজি হওয়াটা। বিয়ের কাজ সম্পূর্ণ হওয়ার পর জাঙ্কুক তার বাবা মাকে ফোন করলো। হ্যাঁ জাঙ্কুক, বাবা বল। বাবা কেমন আছো? বেশ ভালো আছি। তো তোমার বন্ধুর বোনের বিয়ে কেমন হলো? বাবা, আমি তোমাদের না জানিয়ে একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছি বাবা। জাঙ্কুক, তোমার কথা এমন শোনা যাচ্ছে কেন? তবে সবচেয়ে বড় কথা হলো, তুমি যাই করো না কেন জাঙ্কুক, তুমি আমাদের একমাত্র ছেলে। আর তোমাকে আমি আর তোমার মা খুব ভালো করে চিনি।
তোমার দ্বারা এমন কোনো কাজ হবে না যেটা দ্বারা আমাদের মাথা নিচু হবে আর আমরা কষ্ট পাবো। আমাদের দুজনের যথেষ্ট ভরসা আছে তোমার উপর বাবা, তাই নির্দ্বিধায় তুমি বলতে পারো। আম সরি বাবা, আম রিয়েলি সরি বাবা। আমি তোমাদের না জানিয়ে আমি বিয়ে করে ফেলেছি। বিয়ে? হ্যাঁ বাবা, আমি সুগার বোন থেকে বিয়ে করে ফেলেছি। হোয়াট? কিন্তু সুগার বোনের তো অন্য একটা ছেলের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাহলে তুমি কেন? সব বলছি তোমাকে বাবা বলে জাংকুক তখন তার বাবাকে সম্পূর্ণ ঘটনাটা খুলে বলে। সব কথা শুনে আরএম তখন জাংকুককে বলে, বাহ, এটা তো খুব ভালো কাজ করেছো তুমি জাংকুক। আই এম প্রাউড অফ ইউ মাই সান। তুমি নিজেও জানো না তুমি কত মহৎ কাজ করেছো। সমাজের চোখ থেকে একটা মেয়েকে অপমান করা, লাঞ্ছনার হাত থেকে তুমি তাকে বাঁচিয়ে স্ত্রীর মর্যাদা দিয়েছো। আমরা খুবই খুশি হয়েছি তোমার এই পবিত্র কাজে। তবে বাবা, একটা কথা, মেয়েটাকে কি তুমি মেয়েটাকে কি তোমার পছন্দ হয়েছে? মানে বাবা, সত্যি বলতে আমি তো একে প্রথম দেখায় ওকে আমার ভীষণ ভালো লেগে গেছে। বলতে গেলে লাভ এট ফার্স্ট সাইট। আমি ওকে ভালোবাসি বাবা। কিন্তু জাংকুক, তে কি তোমাকে পছন্দ করেছে? জানি না বাবা, তবে আমার ভালোবাসার উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি বিশ্বাস করি তেও আমাকে ভালোবাসবে, ভালোবাসতে বাধ্য হবে। বাবা ছেলে আরো কিছুক্ষণ কথা বলে জাংকুক তখন তার মায়ের সাথেও কথা বলেছিল। আর মার্জিন দুজনেই মহা খুশি, কারণ তাদের ছেলেটা অবশেষে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছে। তবে এর ব্যাপারটা নিয়ে তারা খুবই চিন্তিত। রাত 11টা বাজে। নিয়ম অনুযায়ী আজকে জাংকুকারদের বাসরাত। বিয়ের আগে এই রাতটা নিয়ে জাংকুক যতটা না ভেবেছে, আজ এই রাতের সামনাসামনি হয়ে জাংকুকের চিন্তা আর ভাবনার যেন কোনো শেষ নেই। জিমিন টেকে ওর রুমে দিয়ে যায়। আগামী 2 দিন পরে জাংকুক টেকে নিয়ে সিউলে চলে যাবে, তাই আপাতত জাংকুকারদের বাসর রাত রাতের বাড়িতে সাজানো হয়েছে। জাংকুক বেশ খানিকটা সময় পর তার রুমে যায়, কিন্তু দেখে তে বিছানায় নেই। ঘরটা ফুল দিয়ে সাজানো হয়েছে। জাংকুক রুমে এসে যখন দেখলো তে বিছানায় নেই, তখন জাংকুক ব্যালকনির দিকে তাকাতে দেখলো তে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। জাংকুক বারান্দায় গিয়ে তার পেছনে দাঁড়ায়। তাই বুঝতে পারে জাংকুক তার পেছনে এসে দাঁড়িয়ে আছে। পেছনে ফিরল না তে। আকাশের রূপালী চাঁদের দিকে তাকিয়ে তে জাংকুককে উদ্দেশ্য করে বলল, আমি জানি জাংকুক, আপনার মনে অনেক প্রশ্ন, তাই না? সবকিছু কেমন যেন গোলক ধাঁধার মতো মনে হচ্ছে, তাই তো? কিন্তু জানেন জাংকুক, মানুষের জীবনে কিছু কিছু সময় হঠাৎ করে এমন মিরাকেল ঘটে যায় যেটা কিনা কস্মিক কালেও কেউ সেটা কল্পনা করতে পারে না। জাংকুক এক মনে তার কথাগুলো শুনতে থাকে। তার কথাগুলো শুনতে জাংকুকের কেন যেন ভীষণ ভালো লাগছে। তাই বলতে থাকে, আমি জানি আপনার মনে অনেক প্রশ্ন এসে ভিড় জমেছে, আর সেগুলোর উত্তর আপনার জানার অধিকারও আছে। তবে জানেন তো, সব সময় সব প্রশ্নের উত্তর জানতে নেই। কিছু কিছু সময় ওইসব প্রশ্নের উত্তর অজানা থাকাটাই ভালো। কি বলেন আপনি? তেই, আমি জানতে চাই না, শুনতেও চাই না। আমি শুধু এতটুকুই জানি, আমি
আপনাকে প্রথম দেখার পর আপনাকে আমি ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আপনার কাছে হয়তো কথাটা একটু অন্যরকম মনে হবে, বাট সত্যি তো এটাই যে আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি। তবে আপনি যে সুগার বোন সেটা যদি আগে জানতাম তাহলে হয়তো এই লাভ এট ফার্স্ট সাইটটা হতো না, তাই তো? হ্যাঁ, না না সেটা না। তাহলে যদি আমি আগে জানতাম তাহলে সুগার কাছ থেকে আমি আপনাকে অনেক আগেই চেয়ে নিতাম। কিন্তু জানেন, যখন জানতে পারলাম আমার প্রথম দেখার ভালোবাসার মানুষটি আর কয়েক ঘন্টা পর অন্য কারো অর্ধাঙ্গী হয়ে যাবে, তখন বুকে ঠিক এই পাশটায় কেমন যেন চিনচিনে ব্যথা অনুভব করতে লাগলাম। নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মনটাকে কোনো কিছুতেই মানাতে পারছিলাম না। কিন্তু দেখুন, আল্লাহ হয়তো আমার মনের কথা, মনের ব্যথাগুলো অনুভব করতে পেরেছে, আর তাই তো এমন মিরাকেল ঘটিয়ে আপনাকে আমারই করে দিল। তবে এখনো মনের ভয়, ভীতি ঠিক কাটিয়ে উঠতে পারছি না। বারবার মনে হচ্ছে যে আমি আপনাকে মেনে নিতে পেরেছি কিনা, তাই তো? না, মানে আসলে আপনি জাঙ্কুক, আমার হয়তো এই ব্যাপারটা মেনে নিতে একটু সময় লাগবে। তবে আমি চাই না আমি আমার স্বামীর হক থেকে তাকে বঞ্চিত করি। আমি জানি আমি আপনাকে অনুমতি না দিলে আপনি আমাকে কখনো ছুঁয়েও দেখবেন না, কিন্তু আমি সেটা চাই না। আপনি কেন আমার জন্য কষ্ট পাবেন? আর আমি যদি এখন ওর কথা ভেবে আপনাকে আপনার অধিকার থেকে দূরে সরিয়ে রাখি, সেটা সম্পূর্ণ অন্যায় হয়ে যাবে আপনার সাথে, আর আমি সেটা চাই না। তাই আমি চাই আজকে রাতে আমাদের বাসর হোক। আমি আপনাকে ঠকাতে চাই না। আপনি আমার সাথে সব কিছুই স্বাভাবিক নিয়মেই করতে পারেন, এতে আমার কোনো আপত্তি নেই। জাঙ্কুক, ইউ হ্যাভ টু ডু ইট নাও, আই এম ইয়ার্স বলেই তে জাঙ্কুকের দিকে ফিরে তাকালো। জাঙ্কুক তখন তে দু হাত মুষ্টিবদ্ধ করে ধরলো আর বলল, তে আমি এমন কোনো সম্পর্ক নিয়ে নিজের নতুন জীবন শুরু করতে চাই না যেখানে তোমার কোনো ভালোবাসাই থাকবে না। আমি অপেক্ষা করব ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত তুমি নিজ থেকে আমাকে চাইবে। আমি চাই আমাদের নতুন জীবন শুরু হোক আমাদের দুজনের ভালোবাসার মধ্য দিয়ে। আমি চাই তুমি আমাকে ভালোবেসে আমাকে তোমার কাছে টেনে নেবে। জাঙ্কুক, যদি বলি আমিও আপনাকে ভালোবাসি, তাহলে কি সেটা আপনি বিশ্বাস করবেন? যদি বলি আমিও চাই আজ থেকে শুরু হোক আমাদের নতুন জীবনের সূচনা শুরু করতে, তাহলে কি আপনি সেটা বিশ্বাস করবেন? আর যদি বলি আমিও আপনাকে, তার কথাটা শেষ করতে পারলো না। জাঙ্কুক তার ঠোঁট দুটোকে নিজের আয়ত্তে নিয়ে নেয়। তে জাঙ্কুকের স্পর্শে হালকা কেঁপে উঠল। মুহূর্তের মাঝে তেও জাঙ্কুকে সমান তালে কিস করতে থাকে। জাঙ্কুক থেকে কোলে তুলে নিয়ে যায় বিছানায়, আর দুজনের ভালোবাসার এক সুন্দর মুহূর্তের গভীরে ডুব দিতে থাকে, যেখানে শুধু টেইটুক ছাড়া অন্য কিছুর কোনো অস্তিত্বই নেই। ऐसी दीवानगी से मैं चाहूं तुझे जैसे पहली दफा कोई पागल चला मेरे सवालों का मंजर तू, हाँ मैं सूखा सा सारा समंदर तू, हाँ गुलाबी सी सुर्खी जो दिखती थी। रात का नशा अभी आँख से गया नहीं, रात का नशा आँख से गया नहीं, रात का नशा भी आँख से